বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ, সেই জন্য আবারও আরেকটা ধন্যবাদ। আমি এই কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক। তোমাদেরকে পদার্থবিদ্যা বিষয়ে ক্লাস নেব এবং সকল বিষয়েই অনলাইন ক্লাস চালু হয়েছে আমাদের 4 তারিখ থেকে। তোমরা সকল বিষয়ে ক্লাসগুলি করবা। এখন এই করোনা মহামারীতে তোমরা অবশ্যই বাসায় থাকবা, কলেজে আসা যাচ্ছে না। কলেজের আঙ্গিকে আমরা তোমাদেরকে বরণ করতে পারি নাই। হয়তো এই মহামারী খুব অচিরেই চলে যাবে, আমাদের ক্লাসগুলো আবার মুখরিত হয়ে উঠবে তোমাদের দ্বারা। তোমরা আসতে পারবা, তোমাদের সাথে দেখা হবে, ক্লাসে কথা হবে, শুভেচ্ছা বিনিময় হবে। কিন্তু এখন পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না, কাজেই এই ইউটিউবে বা অনলাইন ক্লাসের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা আগায় নেওয়ার চেষ্টা করব। আর তোমরাও ঘরে বসে থাকবা না, এই ক্লাসগুলি ফলো করবা এবং পড়াশোনা করার চেষ্টা করতে থাকবা যতদিন পর্যন্ত না কলেজ চত্বরে না আসতে পারো। সময়গুলি নষ্ট করবা না। এখন আমি তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে কিছুটা ধারণা দিই। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার ধরো বাংলা ইংরেজি পড়তেই হবে, আইসিটি, এটা 3টা কম্পালসারি সাবজেক্ট। যেমন ধরো বাংলায় তোমাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে, ইংরেজি তোমাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে, আইসিটি তোমাকে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। এই এখানে গেল এই কম্পালসারি, এইটা 500 মার্ক। সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই এই 500 মার্কের থাকবে। তারপরে তোমার সায়েন্স যেহেতু পড়তেছো তুমি, পদার্থ, রসায়ন, জীব অথবা গণিত, এখান থেকে 3টা, 3 দুগুণে 600, তো কত হইল? 5 6 1100। তারপর তোমার চতুর্থ বিষয় যেটাই নিবা, গণিত বা জীব, সেই চতুর্থ বিষয় থাকবে 200। এই তোমাকে যাদের চতুর্থ বিষয় সহ 1300 মার্কের পরীক্ষা দিতে হবে। এই হয়েছে মোটামুটি তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাস। তাহলে এখন আমরা পদার্থবিদ্যার বিষয়ে আলোপ করি। ফিজিক্স পরীক্ষা তোমাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে। 200 মার্কের মধ্যে প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 100, এই 200। প্রথম পত্রের ভাগটা হয়েছে তোমার সৃজনশীল প্রশ্নে, সৃজনশীলে থাকবে তোমার 50, তারপরে নৈমিত্রিকে থাকবে তোমার 25, তারপরে ব্যবহারিক পরীক্ষায় থাকবে তোমার 25। এই 100, প্রথম পত্র এরকম 100, দ্বিতীয় পত্র ঠিক একইভাবে এইরকম 100। সৃজনশীলে 50, নৈমিত্তিকে 25, ব্যবহারিকে 25। এই 100 মার্কের পরীক্ষা হবে উভয় পত্রে। সৃজনশীলে যে 50 পাইছো পরীক্ষা দিতে হবে, এই সৃজনশীলের তোমার এই 50 পরীক্ষায় তোমার বড় প্রশ্ন দিতে হবে 5টা, 5 10 50। ক খ গ ঘ 4টা ভাগে বিভক্ত থাকবে, 4টা ভাগে 10 বার 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রশ্নে থাকবে 8টা প্রশ্ন, 8টার মধ্যে 5টা দিবা 50। আর নৈমিত্তিকে তোমার 25টা প্রশ্ন থাকবে, 25টাই উত্তর করতে হবে। আর ব্যবহারিকে বলছিলাম 25, এই 100। এই প্রিপারেশন তোমাকে নিতে হবে। এবার আসো আমরা ফার্স্ট ইয়ারে কি পড়ব, সেকেন্ড ইয়ারে কি পড়ব। বিষয়টা এরকম না যে ফার্স্ট ইয়ারে আমরা ফার্স্ট পার্ট পড়ব, সেকেন্ড ইয়ারে আমরা সেকেন্ড পার্ট পড়ব, তা না। ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা মিলেই আমরা পড়ব। ফার্স্ট পার্টও কিছু পড়ব, সেকেন্ড পার্টও কিছু পড়ব। এই দুই পার্টে মিলে একটা প্রশ্ন হবে তুমি যে সেকেন্ড ইয়ারে ওঠার আগেই। কাজেই দুই পার্টেরই আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রথম পত্রে তোমার 10টা অধ্যায় আছে,
আর দ্বিতীয় পত্রে তোমার 11টা অধ্যায় আছে। এইভাবে আমরা প্রথম পত্রের ধরো 5টা, দ্বিতীয় পত্রের 5টা, এই 10টা অধ্যায় আমরা বা আরেকটু বাড়াইতে পারলে 11টা বা 12টা অধ্যায় আমরা প্রথম বর্ষে শেষ করার চেষ্টা করব। সেকেন্ড ইয়ারে যাতে কম পড়তে হয়, ফার্স্ট ইয়ারে আমরা বেশি অধ্যায় শেষ করার চেষ্টা করব, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে। এখন প্রশ্ন হয়েছে যে তুমি কোন বই ফলো করবা। একটা বই, উভয় পত্রের 2টা মেইন বই কিনে নিবা। পদার্থবিদ্যার প্রথম পত্র এবং পদার্থ দ্বিতীয় পত্র, উভয় পত্রের মেইন বই কিনবা। উভয় পত্রের রাইটার হয়েছে তোমার ডক্টর শাহজাহান তপন। প্রথম পত্র ডক্টর শাহজাহান তপন, দ্বিতীয় পত্র ডক্টর শাহজাহান তপন। এই 2টা বই তুমি সংগ্রহ করে নিবা, বাজার থেকে কিনে নিবা। তো এখন তুমি এই 2টা বই কেনার জন্য আমি তোমাকে 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তুমি এই 2টা বই কিনে নিবা। তাহলে এই 7 দিন আমরা কি পড়ব? তুমি বইটা কেনার আগ পর্যন্ত আমি তোমার 9-10-এ যে ফিজিক্স যেগুলি পড়ে আসছো আর ইন্টারমিডিয়েটও অনেক কিছুর মিল আছে। 9-10-এর সাথে ইন্টারমিডিয়েটের মোটামুটি কিছু কিছু টপিকস কাছাকাছি একটু মিল আছে। আমরা এখানে আরেকটু বিশদভাবে পড়ব, ব্যাপকভাবে পড়ব। 9-10-এ হালকা আছে, এখানে আরেকটু ঘনীভূত হবে। তো এই জন্যই বলছিলাম আমি 9-10-এর যে সিলেবাসটা আছে তোমার ফিজিক্সের, যেগুলি পড়াশোনা করে আসছো, ওইগুলো আমি একটু ঝালাই নেব, তোমাকে তৈরি করে নেব, যাতে ইন্টারমিডিয়েটের বইটা আমি সহজেই তোমাকে বোঝাইতে পারি। যেমন ধরো 9-10-এ কি ছিল, ধরো 9-10-এ মহাকর্ষ ছিল। এখন সবগুলি আমি একটু একটু আলোচনা করার চেষ্টা করব। মহাকর্ষ নিয়ে কথা বলি আজকে। মহাকর্ষ কাকে বলে? মহাকর্ষ হইছে তোমার পৃথিবীতে যে কোনো 2টা বস্তুর, এই দুনিয়ায় কত বস্তু আছে, অসংখ্য বস্তু আমাদের হাতে, কলম, পেন্সিল, বই, খাতা পত্র, চেয়ার, টেবিল, যত জিনিসপত্র আছে একটা আরেকটাকে পরস্পর আকর্ষণ করছে। পৃথিবীতে অবস্থিত বিভিন্ন বস্তু পরস্পরের সাথে আকর্ষণ করে। এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ। কর্ষ শব্দটার মানেই আকর্ষণ, আর মহা মানে পৃথিবী। সারা পৃথিবীর মধ্যে যে কোনো 2টি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাহাকেই বলা হয় মহাকর্ষ। এখন মহাকর্ষীয় একটা সূত্র আছে নিউটনের, এটা নিয়ে আমরা একটু কথা বলি। মহাকর্ষীয় সূত্র, এই সূত্রটা দেখো, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই বস্তুটার ভর ধরলাম m1, এই বস্তুটার ভর ধরলাম m2, আর এদের মাঝখানের দূরত্বটা ধরলাম d। এদের মধ্যে নিশ্চয়ই তোমার আকর্ষণ বল আছে। 2টা বস্তুর মধ্যে অবশ্যই আকর্ষণ, এই যে মহাকর্ষ আছে, এই বলটা এই 2টা বস্তুর মধ্যে অবশ্যই পরস্পরের দিকে আকর্ষণ বল আছে। এই বলের পরিমাণ ধরলাম আমি F, এই আকর্ষণ বলের পরিমাণ ধরলাম F। তাহলে খেয়াল করো, এই 2টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল আছে, এই বলের পরিমাণটা হবে এদের 2জনের গুণফলের সমানুপাতিক, m1 m2। এই 2টা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। কে সমানুপাতিক? আকর্ষণীয় বলটা বস্তু 2টার মধ্যে ভরের গুণফলের সমানুপাতিক। আর জিনিস খেয়াল করো, একটা কথা বললাম, কি কথাটা বললাম?
যে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে এই বলের পরিমাণ বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। আর এই বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ কি দাঁড়াইলো, যে বস্তুর ভর দুইটার যদি ভর বেশি হয় তাহলে আকর্ষণ বলও বেশি হবে। আবার বস্তুর যদি দূরত্ব বেড়ে যায় তাহলে আকর্ষণ বলটা কমে যাবে, দূরত্ব যদি কমে আকর্ষণ বলটা বাড়ে। তৃতীয় আরেকটা কথা বলি, এই আকর্ষণ বলটা দেখো এটাকে যে আকর্ষণ করবে সোজাসুজি আকর্ষণ করবে, এইভাবে এটা ঘুরায় না, এটাও ঘুরায় না, তাহলে এই আকর্ষণ বলটা অবশ্যই একটি সরল রেখা বরাবর হবে। কয়টা কথা বললাম? তিনটা কথা বললাম, যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। আবার বলছি আকর্ষণ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার বলছি বলটা পরস্পর সরল রেখা বরাবর কাজ করবে। এই তিনটা কথা একসাথে বললেই তোমার মহাকর্ষীয় সূত্র হয়ে গেল। তাহলে একসাথে আমি কিভাবে বলবো, যে দুইটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণীয় বল বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল একটি সরল রেখা বরাবর কাজ করে। তাহলে এইটাই হচ্ছে মহাকর্ষীয় সূত্র। এখন দেখো তোমার যদি এই দুইটাকে যদি আমরা একসাথে সমন্বয় করে লিখি, কি লিখতে পারি? F সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার, এই দুটাকে একসাথে লিখলাম। তাহলে এটাই মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ। যদি আমরা সমানুপাতিক থেকে ইকুয়াল টু লিখতে চাই তাহলে একটা মহাকর্ষীয় ধ্রুবক জি আসলো, এইটি বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় বল F আর জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন আসো, যদি যেই দুইটা বস্তু নিছিলাম বস্তুর ভর যদি 1 কেজি হয়, দুইটা বস্তুর প্রতিটার ভর যদি একক ভর হয় এবং এদের দূরত্ব যদি 1 মিটার হয়, অর্থাৎ দূরত্ব একক হয়, তাহলে দেখো F আর G এর মধ্যে সম্পর্ক কি হয়ে যাবে? দুইজন সমান হয়ে যাবে। অর্থাৎ বস্তুর ভর m1 যদি 1 হয়, m2 যদি 1 হয় আর দূরত্বটাও যদি 1 মিটার হয়, তাহলে F আর G কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি, যে একক ভরের দুইটি বস্তু একক দূরত্বে অবস্থান করে যতটুকু বল কাজ করে সেইটাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এখান থেকে কিন্তু আমি মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দিলাম। তখন জি আর এফ সমান কখন? যখন এরা সমান 1 হয়। আমি আবার সংজ্ঞাটা পরিষ্কার করতেছি। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? একক ভরের দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব যদি একক হয় তাহলে যে বল কাজ করে সেই পরিমাণ বলকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, আমরা মহাকর্ষীয়তা আজকের আলোচনা কি করলাম? একটু মহাকর্ষীয় সম্পর্কে কথা বললাম এবং মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে কথা বললাম। এবার আসি আমরা অভিকর্ষ শব্দটা, এটাও ভালোই 9-10 ছিল। অভিকর্ষ কাকে বলে? মহাকর্ষ হইছে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, এটা হইছে মহাকর্ষ। আর অভিকর্ষ হইছে কোনো বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটা পৃথিবীর কেন্দ্রের সঙ্গে, অর্থাৎ পৃথিবী এবং কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, পৃথিবী এবং কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই বলটাকে বলা হয় অভিকর্ষ। আর
এই অভিকর্ষীয় বলের প্রভাবে, এখানে একটা বস্তু, এটা পৃথিবী মনে করলাম, এটা নিচের দিকে পড়তেছে। এই অভিকর্ষীয় বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষীয় ত্বরণ। যে বলটা দিয়ে এই বস্তু আর পৃথিবী যে বলে টানে, সেই বলটাকে বলা হয় অভিকর্ষীয় বল। আর এই অভিকর্ষীয় বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় অভিকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। মহাকর্ষ নিয়ে কিছু কথা বললাম, অভিকর্ষ নিয়ে কিছু কথা বললাম, এবং ফিজিক্সের কোন রাইটারের বই কিনতে হবে সেটাও বলে দিলাম। তোমরা সে ডক্টর শাহজাহান তপনের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বইটা 7 দিনের মধ্যে কালেকশন করবে। আর এই 7 দিন আমি তোমাকে 9-10 এর যে সিলেবাস যতটুকু পড়ে আসছো সেটুকুকে আমি ঝালাই করে নেব, যাতে ওই বইটা আমি সুন্দরভাবে তোমাকে গুছিয়ে পড়াইতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। খোদা হাফেজ।